আজকের এপিসোড শুরু করার আগে আপনাদের সকলকে আমি জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আরও একবার আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আজকে যে ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছে সেই ঘটনাটা একটু সেন্সিটিভ ধরনের ঘটনা, তাই জন্য এখানে যে মেয়েটি আমাদের সাথে ঘটনাটা শেয়ার করেছে তার নামটি আমরা চেঞ্জ করে নিয়েছি। এবং আজকের এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন মানুষ কতটা নিচে নামতে পারে, ইভেন নিজের মা কতটা নিচে নামতে পারে। আমাদের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে, কুসন্তান যদিও বা কুমাতা কভু নয়, কিন্তু এই যে প্রবাদ বাক্যগুলো রয়েছে সেগুলো এখনকার দিনে এসে কোথাও না কোথাও গিয়ে রিয়েলিটির থেকে অনেকটা ডিফার করে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন, কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আজকের ঘটনাটা কিন্তু খুব ভয়ের হতে চলেছে। আশা করছি আপনারা যারা যারা আজকের এই এপিসোড দেখছেন তারা এপিসোডটা শুনে সতর্ক হতে পারবেন। এবং আপনারাও যদি নিজের লাইফে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা, এরকম হরর এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান এবং আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প বা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আমি আজকের এই ঘটনার ব্যাপারে আর কোনো রকমের হিন্টস দিচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোষলি কল রেকর্ডিং, a horror audio documentary by কৌস্তভ কুমার। এবার ভয় পাবে তুমিও। হ্যালো আয়েশা, ওয়েলকাম টু কিউরিও ফাইট। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মুম্বাইতে থাকো এখন, তাই তো? হ্যাঁ। আর বিয়ের আগে বেলগাছিয়াতে থাকতে? হ্যাঁ, আমার বাড়ি বেলগাছিয়া। বেলগাছিয়া মেট্রোর একদম পাশে? হ্যাঁ। অ্যান্ড বেলগাছিয়া মেট্রোর একদম পাশে, তো তুমি কাইন্ড অফ বলা যেতে পারে আমাদের পাড়ারই মেয়ে। একটু দূরত্ব, জাস্ট ছোটবেলা থেকে বেড়ে ওঠা, আড্ডা মারতে যাওয়া, স্টুডেন্ট পড়িয়েছি অনেক বেলগাছিয়ার। এবং সেখান থেকে দাঁড়িয়ে হয়তো আমি তোমাকে দেখেওছি, তুমিও আমাকে দেখেছো, আই ডোন্ট নো। হ্যাঁ। এবার তুমি যখন তোমার ব্যাপারে জানিয়েছো আমাদের টিমকে, বা তোমার সাথে যা যা হয়েছে সেগুলো জানিয়েছো, শোনার পর একটা জিনিস মানে ফিলিং হয় না, মানে আমাদের পাড়াতে এরকম ধরনের ঘটনা ঘটেছে একদম প্রায় বাড়ির কিছুটা দূরই, এবং যেখান থেকে দাঁড়িয়ে এই জিনিসটা করা হয়েছে সেখানে হয়তো হাজারবার গেছি, আমার বন্ধু বান্ধবরা গেছে, অনেক মানুষ যায়, ঠাকুর দেখতে যায়, টালা প্রত্যয়ের খুব কাছাকাছি, যাই হোক। এবং এইসব হওয়ার আগে সাধারণ একটা লাইফ লিড করছিলে, একটা মুসলিম পরিবার থেকে বিলং করো তুমি, যা বলেছো পুরো ইসলামিক ওয়েতে বেড়ে ওঠা তোমার। বাট তোমার লাইফ পুরোপুরি এখন মানে চেঞ্জড, পুরো চেঞ্জ হয়ে গেছে। মুম্বাইতে কোথায় থাকো? মুম্বাইতে আমি মালাডে থাকি। মালাড ওয়েস্ট? হ্যাঁ, মালাড ওয়েস্ট। ওকে, কি ঘটেছিল ডাইরেক্ট চলে যাব সেখানে, অ্যান্ড একদম শুরু থেকে ইন ডিটেলস বলো, যাতে যারা যারা শুনছেন কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিং তারা যাতে একটা কনটেক্সট পায়, কারণ তোমার ঘটনাটা একদমই আলাদা। একটু হিন্টস দিচ্ছি, মা সব থেকে কাছের মানুষ হন, একদম এই মায়ের থেকেই তোমার ঘটনার সূত্রপাত। আর একটা জিনিস জানাই সবাইকে, আয়েশা মুসলিম পরিবারের এক মেয়ে, হিন্দিতেই কথাবার্তা বলতো, এই এরিয়াতে থাকার কারণে বাংলাটাও খুব ভালোভাবেই বলতে পারে, বাট বাংলা বলার মধ্যে একটা টান রয়েছে। যারা যারা শুনছেন একটু অ্যাডজাস্ট করে নেবেন, এটা আমার একটা কাইন্ড রিকোয়েস্ট। শুরু করো আয়েশা, কি হয়েছিল? দেখো, এই ঘটনাটা আমার স্টার্ট হয় 2023 সালে জুন মাসে, ঠিক আছে? মেতে আমার বিয়ে হয়। তারপর আমি কিছুদিনের জন্য আবার বাড়ি যাই, কারণ আমার মাসির ছেলের বিয়ে ছিল। তো আবার আমি আসি। কি আছে তোমার বিয়ের ব্যাপারে? স্পেশালিটি এটা আছে যে আমার উপরে অনেক কিছু ঘটেছে,
যার জন্য আমাকে সেই ডিসিশনটা নিতে হয়েছে, যে ডিসিশনটা আমার এখন নেওয়ার ছিল না, একদমই ছিল না। আমি যেটা মানে জানাতে চাইছি সেটা হচ্ছে তুমি একজন হিন্দুকে বিয়ে করেছো, হুম। একটা মুসলিম মেয়ে, তুমি একজন হিন্দুকে বিয়ে করেছো, হ্যাঁ, অ্যান্ড যাকে বিয়ে করেছো সে কোথায় থাকতো? সে পাতিপুকুরের। পাতিপুকুর, একদম মানে কাছাকাছি। একদমই পাড়ার ব্যাপার। যাই হোক, একটা মুসলিম পরিবারের মেয়ে হয়ে একটা হিন্দুকে বিয়ে করেছো, বাড়ি থেকে কোনো অপোজ করেনি? করেছে, দুজনেরই বাড়িতে করেছে। মানে আমার বাবা বলতে গেলে অতটা করেনি, আমার মাসিদের একটু কষ্ট হয়েছিল, কারণ আমি একটা অনেক বছর, যদি আমি জন্ম হয়ে যদি আমার আজকে 24 বয়স হয়েছে, তো আমি আমার মাসির বাড়িতে অ্যাটলিস্ট 17 বছর কাটিয়েছি, ওখানে থেকেছি, ওখান থেকে পড়াশোনা সবকিছু ওখান থেকে করেছি। আচ্ছা আচ্ছা, কোন স্কুলে পড়তে? আমি উর্দু হাই স্কুল। আচ্ছা, কেসটা কি হয়েছে সেটা বলো এবার। হ্যাঁ, তো এই ঘটনাটা স্টার্ট হচ্ছে জুন মাস থেকে। 2023? আমরা 2023 আমরা রেন্টে রুম নিয়েছিলাম ব্যারেকপুরে, যেখানে রিজেন্ট কলেজ আছে, ওখানে পুরো মেস এরিয়া, ওখানেই রুম নিয়েছিলাম। তুমি আর তোমার রুম হাজবেন্ড? অনেক, হ্যাঁ, আমি আর আমার হাজবেন্ড থাকতো। আর তুমি বলে যে মাসির বিয়ের ব্যাপারটা, মানে মাসির কার একটা বিয়ের, মাসির ছেলের বিয়ে ছিল আমার দাদার, সেখানে গিয়েছিলাম, সেখানে কিছুই হয়নি, সেখানটার সব ঠিকঠাক ছিল, আমি এসছি তখন অব্দি সবই ঠিকঠাক ছিল। আর তখন ব্যারাকপুরেই থাকো? না, তখন তো আমি আমার দক্ষিণদাড়িতে ছিলাম, আমার মাসির বাড়ি একটা দক্ষিণদাড়িতেও আছে, বেলগাছিয়াতেও আছে, দক্ষিণদাড়িতেও আছে। ওখানে আমার দাদার বিয়ে হয়, তারপর আমি ব্যারাকপুরে আসি। ওকে, যেহেতু আমার বর রিজেন্ট কলেজে বিটেক করছে, তখন ওনার পরীক্ষা ছিল বলে আমরা ওখানেই রুম নিয়েছিলাম। ওকে, তো সবকিছু বেশ ভালোই চলছিল। কিছু দিন কাটার পর, ভেবে নাও এক সপ্তাহ থাকার পর আমি নোটিস করলাম যে আমার ঘরে রুমের একটু, আমি তোমাকে স্ট্রাকচারটা বলে দিই। রুমে নিচেও রুম আছে, গ্রাউন্ড ফ্লোরের রুম আছে, ঠিক আছে, মেন গেট থেকে ঢুকে একটা বড় হল আছে, ওই বড় হল থেকে আর একটা রুম গিয়েছে, ওই রুমের রাইট হ্যান্ড সাইডে কিচেনও আছে আর ওয়াশরুমও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তখন আমরা কিচেন ইউজ করতাম না। তারপর ওই রুমের স্ট্রাকচারে যে আমাদের কিচেন ছিল, সেই কিচেন আমরা ইউজ করতাম না, কারণ ওখান দিয়ে আমি যখন ওই ঘরে গিয়েছিলাম তখন দিয়েই ওই কিচেন দিয়ে আমার একটা নেগেটিভ ভাইব আসতো, বলে ওই কিচেনটাকে বন্ধই করে রেখেছিলাম, যে আমি ইউজ করব না। আমার বর অনেকবার বলেছে যে ওই কিচেনে রান্না করো বা ওই কিচেনে সবকিছু রাখো, বাট আমি কোনো মতে রাজি হইনি, কারণ আমার অনেক নেগেটিভ ভাইব আসতো ওখান দিয়ে। ওকে, তারপর আমি এক সপ্তাহ কাটার পর আমি নোটিস করা স্টার্ট করি যে দিনের বেলাও কিছু একটা আমাকে তাকাচ্ছে বা আমার আশেপাশে ঘুরছে, সেই জিনিসটা। না, সেটা কি কিচেনের আশেপাশেই ফিল হতো না সারা বাড়িতে? না, পুরো বাড়িতেই। যদি আমি রুমের মধ্যে শুয়ে আছি, মনে হতো যে আমাকে উকি মেরে কেউ দেখছে হল দিয়ে। ওকে ওকে ওকে, ঠিক আছে, এবার রাতেও সেই সেম জিনিসটা স্টার্ট হয়, তো আমি রুমের দরজাটা বন্ধ করে ঘুমাতাম। যখন রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম তখন মনে হতো কেউ বাইরে দিয়ে হাঁটা চালা করছে হলের মধ্যে। ওকে, এবার সেই জিনিসটা চলে যাচ্ছে, কিছুদিন কাটার পর একটা ঘটনা ঘটে। সেটা প্রথম ঘটনা, সেটা হচ্ছে যে আমার বর সেদিন অনেক রাত্রি হয়ে গেছিল, ঘুমাতে গেলে আমার বর ওয়াশরুম যায়, ওয়াশরুম গেলে ওর অ্যাটলিস্ট 10-15 মিনিট পরেই বেরোবে। ওয়াশরুম থেকে
এসে দেখছি পুরো ঘামছে, আর তখন ও গেছে আর 2 মিনিটের মধ্যে বেরিয়েও গেছে ওয়াশরুম থেকে, পুরো ঘাম ঝরছে। আমি বললাম কি হয়েছে? বলছে না না শুয়ে পড়ো, শুয়ে পড়ো, লাইট বন্ধ করবে না আর বাথরুমে যাবে না। আমি বললাম হঠাৎ এরকম কেন বলছে, কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না আমি। আমি বললাম কি হয়েছে একটু বলো। বললো যতটা বলছি সেটা করো, আর কোনো কোশ্চেন করো না। আমি বললাম আরে বলো তো কি হয়েছে। বলছে কালকে বলবো, এখন ঘুমিয়ে পড়ো, লাইটটা ঘরের বন্ধ করবে না, হলের লাইটটাও জ্বালিয়ে দিয়েছে, সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে। ওকে। বাস 2 মিনিট পর কারেন্ট চলে যায় ঘরের। এবার ও ভয়তে আরো ঘামছে, ওই ঘামার মধ্যে দেখছি ওর গা অনেকটা গরম, জ্বর চলে এসছে। আমি বললাম ব্যাপারটা কি হচ্ছে বলো, কেন এত ভয় পাচ্ছো বা কি হয়েছে, বাথরুম থেকে এসে হঠাৎ এরকম করছো। তো বলছে আমি বাথরুমে একজনকে দেখেছি। আমি বললাম দেখেছো, কাকে দেখেছো? বলছে বাথরুমের যে আহ, জানলা আছে ওখানে আমি দেখলাম ও আমাকে তাকাচ্ছিল। আমি বললাম, বাথরুমের জানলা থেকে কে তাকাবে, ওটা তো উপরে অনেক। তো বলছে না ওখান দিয়ে আমাকে তাকাচ্ছিল। আমি বললাম কিরকম দেখতে ছিল? বলছে না আমি সেরকম ওর মুখ দেখতে পারিনি, বাস চোখ দেখতে পেরেছি ও আমার দিকে তাকাচ্ছিল। আর 10 সেকেন্ড ধরে আমি দরজা খোলার চেষ্টা করছি, দরজা খুলছিল না। আমি অনেক কষ্ট করে দরজা খুলে এসছি, এটা ও বলেছে। আমি বললাম ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো। আর ও তখন ঘুম চলেও এসছে। ঘুমের মধ্যেই ও আহ নিজের মধ্যে বিড়বিড় করে যাচ্ছে না আমাকে মেরে দেবে, না আমাকে মেরে দেবে। এবার আমার ঘুম উড়ে গেছে যে এটা কি হলো, কেন হলো। লাইট তখন অবধি আসেনি। আমি গিয়ে হলের দরজাটা বন্ধ করে দিয়েছি। মনে হচ্ছে হল থেকে কেউ হুম। দরজা ধাপ 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 করে একদম আহ পেটাচ্ছে, মনে হচ্ছে দরজা ভেঙে দেবে পুরো। এবার আচ্ছা। পুরো মেন গেটটাও বন্ধ। এবার আমার বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। তারপর আমি আমাদের ঘরে মানে আহ একটা তারা মায়ের মূর্তি ছিল, সেটা তখন পুজো হতো না বাট ছিল। তখন ওটা নিয়ে আমি একটু চ্যান্ট করছিলাম। বিইং আ মুসলিম। ইয়েস। তো ওকে। তখন দেখলাম সবকিছু শান্ত হয়ে গেল, 5 মিনিট পর লাইটও চলে আসলো। সেই রাতটা যে কোনো ভাবে কেটেছে। আমি পরের দিন নিজের বরকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে আমাকে পুরোটা বলো, যে কিরকম কি হলো। কারণ আমি তখন অবধি কিছু বুঝতে পারছি না যে হঠাৎ কেন। কারণ যে জিনিসগুলো হচ্ছিল ঘরে, মনে হচ্ছিল তাকাচ্ছে কেউ বা কেউ আমাকে দেখছে, সেরকম কোনো ধ্যান দিইনি কি এরকম কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে পারে। তো বলছে যে আমি ঠিকই বাথরুম গেলাম, বাট আমি যখন আমার চোখ গেছে ওই জানলার উপরে, তো দেখছি জানলা থেকে না কেউ আমাকে তাকাচ্ছে, আর একঘরে আমাকেই তাকিয়ে যাচ্ছে। এবার আমি ও যখন দেখেছে তাকাচ্ছে তখন ও নিজেকে না ওখানে আটকে রাখতে পারেনি। ও চেষ্টা করছিল দরজা খোলার, দরজা খুলছিল না ওর দিয়ে। ওকে। তারপর কোনোভাবে দরজা খুলেছে, তো বেরিয়ে এসছে। যে তাকাচ্ছিল তাকে দেখতে পেয়েছে? না শুধু চোখ দেখতে পেরেছে। ওকে। সেই ঘটনাটা শেষ হয়ে গেল। এবার সেই জিনিসটা চলে যাচ্ছে যে মনে হচ্ছে কেউ আছে, বাট আমাদের খেয়ালে আসছে না সেই জিনিসটা যে হয়তো কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে এখানে। সেই দিনটা গেল, সেই রাত্রেবেলা কিছুই হয়নি। এবার হুম। আমার বরের এক্সাম শেষ হচ্ছিল, তারপর আমাদের শিলিগুড়ি যাওয়ার কথা ছিল ওনার কাজের সূত্রে, যে ওখানে ওনার অনেক বন্ধু আছে বলে ওখানে গিয়ে কাজবাজ করবে। তো এই জিনিসের পর ওর তাড়া লেগে গেল যে কখন যে বেরোবো এই ঘর দিয়ে। আর ওই ঘরের রেন্ট অনেক কম, 2000 মাত্র। ওকে। ওকে। সত্যিই কম। হ্যাঁ। তো সেভাবে আমরা প্ল্যান করি যে যত তাড়াতাড়ি হোক এখান দিয়ে বেরোবো। তো আমরা ওখান দিয়ে বেরোই, বেরিয়ে আমরা বাইকে করে শিলিগুড়ি যাই। আমাদের যেখানে
একদিন থেকে 1.5 দিন লাগার কথা বাইকে করে যাওয়ার, সেখানে আমাদের প্রায় 2.5 দিন লেগেছে। কেন? কেন বলছি? কারণ একটা আমাদের কাছে জিনিস অনেক ছিল, ঠিক আছে? তাও আমরা যদি আমরা আজকে রাত্রেবেলা বেরোই, ঠিক আছে? তাহলে কালকে আমরা রাত্রেবেলা পৌঁছে যাব, আমরা সেটা পৌঁছাতে পারি না। অত লাগে না, 10-12 ঘন্টা লাগে। হ্যাঁ, যেহেতু আমাদের কাছে জিনিস ছিল তাও আমি বলছি। দেরি হলো কেন? তো হ্যাঁ, তো আমরা যখন বেরোই সেই দিন রাতে কিছু হয় না, নর্মাল আমরা যাচ্ছি, সবকিছু পার করেছি, ফারাক্কা ফারাক্কা পার করে গেছি। অন্যদিন সবকিছু নর্মাল, খাওয়া দাওয়া করেছি বসে হাইওয়েতে, সবকিছু নর্মাল চলছে। সেদিন রাত্রিবেলা কি হয়েছে, তুমি একটা রেকর্ডিং করেছিলে একটা হাইওয়ের, শিলিগুড়ির। সেই রেকর্ডিং এ যে হাইওয়ের কথা বলছিল, সেই রেকর্ডিং শুনে আমার মনে হলো যে ওই হাইওয়েতেই সেরকম ঘটনা ঘটে। কারণ আমি রিলেট করতে পেরেছি সেই জিনিস শুনে। কারণ যখন আমরা শিলিগুড়ি চা বাগানের আগে যে ফ্লাইওভার আছে, ওখানে পুরো রাস্তা ফাঁকা থাকে। আর সেই দিন বাজছিল মোটামুটি 10:30-11টা, ঠিক আছে? আমরা কোনো ধাবা পাচ্ছি না খাবো বলে। তারপর আমরা ঢুকে যাচ্ছি যেখানে চা বাগান স্টার্ট হচ্ছে। তো তার আগে একটা ধাবা পেয়েছি, ওখানে কিছুই আমরা পাইনি। আর একটুই এগিয়েছি, জাস্ট চা বাগানটা ঢুকবো আমরা, এত জোরে বৃষ্টি যে পুরো গাড়ি কাঁপছে, চালানো যাচ্ছে না। আর হাইওয়েতে পুরো লরি ট্রাক সবকিছু থাকে। তো আমার বর বললো যে সাইডে দাঁড়াচ্ছি, সাইডে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করছি, এইভাবে যাওয়া যাবে না, বেফালতু অ্যাক্সিডেন্টের ভয় আছে। তো আমি বললাম ঠিক আছে। যেই আমরা একদিকে গিয়েছি দাঁড়াতে একটা শেল্টার দেখে, চা বাগানের মাঝখানে আমরা দেখছি, একদম জাস্ট ওখানেই চোখ পড়েছে আমাদের দুজনেরই, একটা সাদা পাগড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে। এবার আমরা ভাবছি হয়তো মাঠে অনেকগুলো পুতলা লাগানো থাকে, হয়তো ওটা হতে পারে। আর বিজলি বলো বা কিছু একটা যে চাঁদের রশ্মি থাকে, সেটাও ওখানেই পড়ছে। ঠিক, এবার বুঝতে পারছি না কি হচ্ছে। অনেকবার আমার বড় গিয়েও দেখেছে যে কিছু সত্যি আছে না পুতলাই আছে, তো বুঝতে পারিনি। তো আর সেই দিনকে বৃষ্টিটা থামেনি ওখানে। সকাল হয়ে গেল, সকালে উঠলো আমার বর, ওখানেই ঘুমিয়ে পড়েছিল। উঠে আর আমিও ওখানে গিয়ে দেখছি, প্রায় ওই 5টা বাজে। তো ওখানে গিয়ে দেখছি ওখানে সেরকম কোনো পুতলা কোনো কিছু নেই, পুরো ফাঁকা মাঠ। ওকে, এবার বুঝতে পারছি না যে ওই পাগড়ি পরে যে দাঁড়িয়ে ছিল সে কে ছিল। আর ওই জিনিসটা আমরা রাত 3টে পর্যন্ত লাস্ট বার দেখে এসেছি, 3টা 6 বাজে। হ্যাঁ, মানে তোমরা 3 ঘন্টা ওই আশেপাশেই ছিলে? 3 ঘন্টা না, আমরা সকাল অবধি ওখানেই ছিলাম। মানে বৃষ্টি হচ্ছিল বলে? হ্যাঁ, ওখানেই দাঁড়িয়েছিলাম। ও তখন দেখে এসছে যে ও ওখানেই স্টিল দাঁড়িয়ে আছে, কোনো মুভমেন্ট নেই। আর সকালে দেখছি পুরো মাঠ ফাঁকা, কোনো কিছু নেই ওখানে সেরকম। তাও আমরা সেই জিনিসটাকে ইগনোর করে গেছি। ইগনোর করে গিয়ে আমরা শিলিগুড়ি সেই দিনকে পৌঁছাই। আমার বরের কাজটাও জয়েনিং করে। তারপর বেশ কিছুদিন ভালোভাবে চলছিল। আমরা আর আমার বরের বন্ধুরা মিলে গেলাম আমরা কার্শিয়াং ঘুরতে। কার্শিয়াং ঘুরতে যাওয়ার রাস্তায় যে ঢালানগুলো থাকে না, সেখানে মনে হচ্ছে গাড়িটা উঠছে না। এবার এটা অনেকের সাথেই হয়, সেই জিনিসটা আমরা বলছি না যে হ্যাঁ কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে। উঠছে না বা নামছে তো পুরো নেমেই যাচ্ছে। তারপর আমরা চলে আসি বাড়ি সেদিন। কার্শিয়াং থেকে আমরা ঘুরে এসেছি। ঘুরে আসার পর সবকিছু ভালোভাবে চলছিল, সবকিছু নর্মাল ভাবে চলছিল। ওখানেও আমরা রুম রেন্টে নিয়েছিলাম 1 তলার উপরে। তো ওখানে 2টো রুম ছিল, একটার মধ্যে আমরা থাকতাম
ঠিক আছে, যেখানে আমরা থাকতাম সেখানেই কিচেন ছিল। ঠিক আছে। আর আমার বরের আর একটা বন্ধু গিয়েছিল, ও আমাদের পাশের রুমে থাকতো, সেখানে ওয়াশরুম ছিল, দুটো কানেক্টেড রুম। বাইরের রুমে ও থাকতো, ভিতরের রুমে আমরা থাকতাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হঠাৎ একদিন আমি পজেসড হয়ে যাই পুরো। কার্শিয়াং Possessed হয়ে থেকে কার্শিয়াং থেকে আসার 2 দিন পর পর, হ্যাঁ, পজেসড হয়ে যাই। পজেসড হয়েছি, বাট আমি আমার বরকে মারার চেষ্টা করছি ছুরি ফুরি নিয়ে। আমি বলছি না, আমি তোকে মেরে দেবো, আমি তোকে ছাড়বো না। আমি ওর গলার উপরে বসে আছি, কামড়ে এমনি পুরো দাগ করে দিয়েছি। আর আমি বলছি, আমি জামা কাপড় তো আমি পরছি না, মানে? জামা কাপড় আমি পছন্দ করছি না। আমি বলছি না, আমি জামা কাপড় পরবো না। আচ্ছা। আর আমি সেইভাবে হামলা করতে যাচ্ছি, যেভাবে যে আমার শত্রু সামনে চলে এসছে বা অন্য কিছু সামনে চলে এসছে, আমি ছুরি তো হাত দিয়ে আমার নামছে না। আর কিছুক্ষণের জন্য যদি আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, তাহলে আবার আমি হেসে উঠছি পুরো। সেই জিনিসটা আমার বর ফোন করে আমার বন্ধুকে দেখায়, যে কি করব এর বুঝতে পারছি না, কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। তখনকার কিছুই আমার মনে নেই কি হয়েছে। সেই জিনিসটা ঘটেছে তোমার সন্ধ্যাবেলা 8:30টার পর, আর আচ্ছা। থেমেছে গিয়ে 12:30। তার মধ্যে আমি বলছি আমি বাইরে যাব, জামা কাপড় না পরে বলছি আমি বাইরে যাব, আমি তোর ঘরে থাকবো না, তোর সাথে থাকবো না, হুম। আমাকে ছাড়, না হলে আমি মেরে দেবো তোকে। ওকে ওকে। কোনোভাবে সেই জিনিসটা থামে। আর সেই দিন আর আমি উঠি না, অজ্ঞান হয়ে যায়। তো আমি পরের দিন উঠি, সেই জিনিসের পুরো আমার ব্ল্যাঙ্ক এখনো পর্যন্ত। সেটা আমার বন্ধু দিয়ে শোনা, যে আমি কি কি করেছি না করেছি। হুম। আমাকে আমার বড় ততটা বলেন, আমার বন্ধু দিয়ে শোনা, কারণ ও ভিডিও কলে ছিল তখন। হুম। তারপর তখন তাও সবকিছু নর্মাল। হঠাৎ করে কি হয়, কিছু দিনের মধ্যে, মানে আমরা যে গিয়েছি, আমরা ওখানে 1 মাসও ঠিকভাবে থাকিনি শিলিগুড়িতে। তারপর হঠাৎ করে আমার বরের চাকরি চলে যায় কোনো কারণ ছাড়া। আচ্ছা। তো এবার আমরা হঠাৎ কিভাবে আসবো ওখান দিয়ে, কি করব, কিছু কোথায় থাকবো, কারণ মানুষের কাছে ব্যাকআপ একটা থাকে, আমাদের কাছে কোনো সেরকম ব্যাকআপ ছিল না তখন। কিভাবে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তো যেখানে আমরা ব্যারাকপুরে ছিলাম, ঠিক আছে, ওই কাকুর সাথে আমি ফোনে কথা বলি, যে কাকু আমরা আসছি, শিলিগুড়ি থেকে ফিরছি, আপনার ঘর কি ফাঁকা হবে? বাট আমি ওনাকে একটা জিনিস মেনশন করেছিলাম, যে আগের যে ঘর দিয়েছিলেন আমি সেই ঘরটা নেব না, অন্য কোনো ঘর আছে আপনার তো বলুন। তো বললো ঠিক আছে, আমার ওর পাশেই একটা ঘর আছে, ওটা আমি দিয়ে দেবো। তুমি ভেবেছিলে যে ঘরটা হন্টেড, সেই কারণে বলছিলে ওই ঘরটা নেওয়ার হ্যাঁ কথা? হ্যাঁ হ্যাঁ, ওকে। যেহেতু ওই জিনিসটা দেখেছিল আমার বর, তো তার জন্যই। হুম হুম হুম। সেদিন আমরা রাতে আসি, অনেকই রাত হয়ে গেছিল, তো উনি দরজা ফরজা খুলে রেখে দিয়েছিল। তো এসে ঘরে ঢুকি, সবকিছু করে সেখানেও আমরা ভালোভাবে থাকছিলাম। তখন কি হয়েছে, তখন একটা টুইস্ট এসছে। টুইস্ট এটা, যে তখন আমার মা আমাকে ফোন করা চালু করেছে, যে আমার সাথে একদম সম্পর্ক বন্ধ যার। কেন সম্পর্ক বন্ধ হয়েছিল? এই বিয়ের জন্য? না, এটার কারণ আছে ওনার লোভ। উনি লোভ দিয়ে সবাইকে ভালোবাসে, আচ্ছা টাকা। আচ্ছা। ঠিক আছে, সেই জিনিসটা আমি করিনি বলে আমি খারাপ। ওকে। তো তখন আমার মা আমার ফোনে কথা বলা চালু করে, আর এরকম ব্যবহার উনি করেন, যেমন উনি সবকিছু নর্মাল আছে, মানে কিছু হয়ইনি, কখন আসবি, কখন কি করবি। আর তখন আমার ছোট বোন আর আমার মার মধ্যে কোনো তফাৎ নেই। আমার মা যেটা করবে, আমার হুম। ছোট বোনটাও হাতে, যদিও ভুলও থাকে, ও জানে যে ভুল, বাট ও হাতে হাঁ করবে। তো ভালোভাবে কথা বলছে, সবকিছু করছে, ইভেন আমার বরকে, হুম হুম। ওর সাথেও কথা বলছে। আমি বললাম হয়তো হতে পারে, যে মানুষ ঠিক হতেই পারে। আমি তখন অবধি জানি না যে এরকম কিছু হচ্ছে।
আমাকে ব্যারাকপুরে এসে আমাকে জামা কাপড় সবকিছু দিয়ে যায়, ঠিক আছে। এবার এই ঘটনাটা বলছি আমি শিলিগুড়ি থেকে আসার পর 1 সপ্তাহের মধ্যে। ওকে। তারপর স্টার্ট হয় জিনিস। সেদিনকে আমার মা বলেছিল যে আমি বিরিয়ানি পাঠাবো, আমার বরকে দিয়ে পাঠিয়েছিল। জাস্ট আমরা বসে খাচ্ছি। ওই ঘরের স্ট্রাকচারটা একটু আমি বলে দিলে ভালো হয়। মেন গেট দিয়ে ঢুকছি আমরা, ঠিক আছে। একটা ছোট রুম আছে, ছোট রুম দিয়ে ঢুকে আর একটা রুম আছে, ঠিক আছে। তারপর লেফট হ্যান্ড সাইডে কিচেন আছে, আর একটা করিডোর আছে, ওখান দিয়ে ওয়াশরুম আছে। আচ্ছা। আর গ্রাউন্ড ফ্লোর, ওর উপরে কোনো ঘর নেই। তো আমরা ওই যে মাঝখানকার রুম ওখানেই থাকতাম। এবার কি হয়েছে, সেই দিনকে আমরা খাচ্ছি বসে বসে খাবার। আমার মুখ আছে ঠিক সামনের দিকে, যেখানে করিডোর আছে, সে রাস্তাটা বাথরুমের দিকে যাচ্ছে, আর আমার বর আমার দিকে মুখ করে বসে আছে। বলছে খাবারটা নাকি একটু কিরকম গন্ধ বেরোচ্ছে। আমি বললাম, আমি খেয়াল করলাম তখন আমি বললাম যে না তো, কোথায় গন্ধ বেরোচ্ছে। ওর প্লেটে দেখছি গন্ধটা বেরোচ্ছে, আমার প্লেটে বেরোচ্ছে না গন্ধটা। আমি বললাম ব্যাপারটা কি হলো। জাস্ট আমি এই কথা বলে চোখটা তুলেছি, দেখছি সামনে একটা বাচ্চা মেয়ে আর একটা বড় মহিলার ফিগার ওই ছোট্ট করিডোরের ওখানে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আমাকে তাকাচ্ছে। বাস ওটা দেখে আমি খাবার ছেড়ে দিয়েছি। আমি বললাম এর থেকে বেশি আমি খেতে পারবো না, আমি যাচ্ছি শুতে। আমি ভাবছি হয়তো আমার, কারণ আমি যখন দেখেছি ও আমার দিকে তাকাচ্ছে, ওই যে আমি চোখ নামিয়েছি, আমার সাহস হচ্ছে না যে আমি চোখ তুলে আবার অন্যবার তাকাবো ওই দিকে। আমি ওখানে খাবার ছেড়ে আমি বিছানার উপর শুতে চলে গেছি। এবার বিছানার উপর শুলে কি হয়, ওই করিডোরটা দেখা যায় না, ঠিক আছে। দেখছি আমার পায়ের দিকে, তুমি বিশ্বাস করবে না, আমার পায়ের দিকে দুটো চোখ ওখানে আছে, আমার পায়ের দিকে। আচ্ছা। খাটের নিচে। আর পুরো ফিগারটা আমি বুঝতে পারছি, বাট পুরো স্মোকি ফিগার। আর একটা বাচ্চা ফিগার স্পষ্ট বোঝা যাচ্ছে, একটা বাচ্চা মেয়ের ফিগার, আর একটা বড় মহিলার ফিগারও বোঝা যাচ্ছে। পিকিউলিয়ার কিন্তু ব্যাপারটা, বাচ্চার এরকম আরেকজন। হ্যাঁ। এবার আমি বললাম আমি এখানে এখন থাকবো না, আমাকে বাইরে নিয়ে চলো। আমি এখানে থাকতেই পারবো না। তো আমার বর বলে যে কি হয়েছে, কিছু হয়েছে, কিছু বুঝতে পারছো? আমি বললাম আগে চলো, তারপর দেখা যাবে। জাস্ট উঠে গেছি, আমার কাঁধা পুরো ভার হয়ে গেছে, আমি উঠতে পারছি না, আমি পুরো মাটিতে ধেসে যাচ্ছি। আচ্ছা। আমাকে তুলছে, আমি এত ভারী হয়ে গেছে যে আমার বড় আমাকে তুলতেই পারছে না। বলছি চেষ্টা করো, চলো। বাইকের চাবি নিয়েছে, সবকিছু করেছে, বাট আমি উঠতেই পারছি না ওখান দিয়ে। যখন মন্ত্র চ্যান্ট করছে, তারপর কিছুক্ষণের পর আমি ওখান দিয়ে বেরোতে পেরেছি। সেই দিনকে সারা রাত আমরা বাগবাজার ঘাটে কাটিয়েছি, ব্যারাকপুর থেকে বাগবাজার ঘাট, ভয়েতে। আর তখন আমার মাথায় কি এসছে যে আমি আমার মাকেই ফোন করে বলছি দেখো না এরকম হয়েছে। বলছে আচ্ছা ঠিক আছে দেখছি। আমি তাও ইগনোর করে গেছি এই জিনিসটাকে। এবার সকালবেলা আমরা ফিরেছি বাড়ি, মনে হচ্ছে কিছু আছে, বাট সেরকম কিছু দেখতে পাচ্ছি না বা কিছু নেই। সেই দিনকে আমরা দিনের বেলা ঘুমিয়েছি। এবার রাত হচ্ছে সেই দিনকে, আরো আমার ভয় বেশি বাড়ছে, কারণ সেদিনকে আমি দেখতে পেরেছি আমার পায়ের কাছে, ও তো অন্য ঘরে দেখতে পেরেছিল আমার বর, বাট যেহেতু আমি দেখতে পেরেছি এই ঘরে, সেই জন্য আমার ওখানে থাকার সাহসই হচ্ছে না। তো সেই দিনকে আমরা কি করেছি, আমরা পুরো বেডটাকে না, এই ছোট রুমে, যেটা মেন দরজা থেকে ঢুকে আসছে ছোট রুম, সেই রুমে আমরা পুরো সেট করেছি যে এই রুমে ঘুমাবো, দেখি কি হয়।
তো আমরা সেদিনকে ডিসাইড করলাম যে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তখন হয়তো খাবার দাবার খেয়ে তখন মোটামুটি বাজে তোমার 10টা 46, 45 এরকম বাজে। আমি ঘুমিয়ে পড়েছি। আমার ঘুম হঠাৎ করে ভেঙেছে 1টার কাছাকাছি। দেখছি পুরো বাড়িতে কারেন্ট নেই, আর ওরা দুজন আমার পায়ের কাছে আবার বসে আছে। আমি সেদিনকে পুরো কেঁপে উঠেছি। সেদিনকে আমি আমার বরকে ডাকছি, আমার বর ঘুম থেকে উঠছে না। অনেকক্ষণ ডাকার পর ফোনের ব্যাটারি পর্যন্ত শেষ হয়ে গেছে, যেখানে 75-78% চার্জ ছিল। কিছুক্ষণ আমি বসে আছি, কি করব বুঝতে পারছি না। তখন অনেকক্ষণ পর আমার বর উঠেছে, আর সেই জিনিসটা কিন্তু 10 সেকেন্ডের মধ্যে ওখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। আমার বরকে বলেছি, বলছে না তুমি কালকের জিনিস ভাবছো, এতবার থোড়ি না হবে। সে তখন অবধি বুঝছে যে হয়তো আমি সেদিনকে বলেছি তাই জন্য এরকম কিছু হচ্ছে, বা কার্শিয়াং গেছিলাম সেখান দিয়ে কিছু হচ্ছে জিনিসটা। তারপর হঠাৎ কি হয়, শিলিগুড়ি থেকে একটা ফোন আসে আমার বরের কাছে যে ওখানে একটা কাজ আছে যেতে, আর উনি বলেন 2-4 দিনের মধ্যেই আসতে। হ্যালো, হ্যাঁ আমি শুনছি, বলো। হ্যাঁ, উনি বলে 3-4 দিনের মধ্যেই আসতে। হুম। তো আমরা বেরোই সেদিন। সেবার আমরা আবারই বাইকে করে হাইওয়ে দিয়েই গেছিলাম, ঠিক আছে। গিয়ে উনি সবকিছু ঠিক করে দেয়, এখানে কাজ হবে, এখানে রুম করে দেবো তোমাদের, সবকিছু ঠিক করে দেয়। সেখানে গিয়ে ওনাকে ফোন করছি আমরা, উনি ফোন তুলছেন না, ব্ল্যাক লিস্টে নাম্বার করে দিয়েছে। এবার আমরা বুঝতে পারছি না যে আমরা চলে তো এসছি, এবার করব কি। সেই দিনটা আমরা পুরো রেলওয়ে স্টেশনে কাটাই। রেলওয়ে স্টেশনে কাটানোর পর সেখান দিয়ে আমরা যখন বাড়ি যাওয়ার প্ল্যান করলাম যে এবার বাড়ি চলে যাব, উনি তো আর ফোন তুলছে না, ব্ল্যাক লিস্টে করে দিয়েছে, হয়তো ওনার হতে পারে না যে দেবে না কাজ, বা ইয়ার্কি ছলে করেছে কিছু একটা। তো আমরা বাড়ি চলে যাব। সেই দিনকে আমাদের বাইকটা খারাপ হয়ে গেল। এবার আমরা কি করব? তখন আমরা ট্রেনে করে আসি। ট্রেনে করে আসার পর আমরা ওই ঘরেই ছিলাম, ব্যারাকপুরের ওই ঘরেই ছিলাম। তখন অবধি সবকিছু চলছে। তখন ওখান দিয়ে আমরা দেখছি যে আমরা কিভাবে এখান দিয়ে বেরিয়ে অন্য জায়গায় একটা রুম খুঁজবো, ভালো রুম খুঁজবো। তখন আমরা কেষ্টপুরে একটা রুম পাই। কেষ্টপুর গৌরঙ্গানগর আছে, যেখান দিয়ে সল্টলেক যাওয়া যায়, ওখানে একটা রুম পাই। সেখানে আমরা কিছু 15 দিনের মধ্যে শিফট করে যাই, ঠিক আছে। আর বাইকটা শিলিগুড়িতে আমরা দিয়ে এসেছিলাম আমার বরের বন্ধুকে, যে ও ঠিক করে রাখবে, আমরা এসে যে কোনো সময় নিয়ে যাব। তো উনি ঠিক করে রেখেছিল। আজ যেহেতু এখানেও অসুবিধা হচ্ছিল কাজ বাজ করতে, তো আমরা প্ল্যান করি যে আমরা শিলিগুড়ি ট্রেনে করে যাব আর বাইকটা নিয়ে চলে আসব। তো আমরা ট্রেনে করে গেলাম শিলিগুড়ি। ওখানে সকালে পৌঁছে আমরা বাইকটা নিয়ে সেই দিনকেই বেরিয়ে গেছি, মোটামুটি 10টা 11টার মধ্যে ওখান দিয়ে বেরিয়ে গেছি। এবার এখানে একটা জিনিস ঘটে, তখন অবধি কিন্তু আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলছে, ঠিক আছে। এবার রাত্রেবেলা হয়, আমরা আসছি মালদার একটু আগে। হ্যাঁ, মালদার একটু আগে একটা হাইওয়ে আছে, ওখানে আমরা চা খেতে বসলাম। যেহেতু ঘুম ঘুম পাচ্ছিল, গাড়ি চালানো যাচ্ছিল না, আমার বর বললো চলো একটা চা খাই, চা খেয়ে তারপর বেরোবো। তখন আমরা এক জায়গাতে চা খেতে বসলাম। সেখানে কিন্তু কোনো লোক নেই। চায়ের দোকানে একটা কাকিমা দাঁড়িয়ে আছে, ওখানে আর কিন্তু কোনো লোক নেই। আমরা গিয়ে কাকিমাকে বললাম, কাকিমা একটু চা দাও না। উনি বলল, হ্যাঁ হ্যাঁ করছি, তোমরা তাল নেবে? আমি বল আমি আর আমার বর বললাম যে না,
চাই নেব, চা দিন, তাল কি করব আমরা? তো বলছেন তাল নিয়ে যাও না বাড়ি। আমি বললাম না, একটু এখানে আশেপাশে কোনো সেরকম দোকান নেই, তো আমরা আপনার কাছে এলাম চা খেতে। তো উনি বললো ঠিক আছে, চা করছি, তোমরা তাল নিয়ে যাও। আর আমাকে আর আমার বরকে দুজনকে দুটো তাল দিল, দুজনের হাতে। এবার আমরা বসে আছি, নিয়েই বসলাম যে ঠিক আছে যখন যাব তখন দিয়ে চলে যাব ওনাকে। চা খাচ্ছি, চাও দিয়েছে কিন্তু চা খাচ্ছি। চা খেতে খেতে ওনার মেয়ে এসছে, চলুন চলুন আপনাকে নিজের বাড়ি দেখাই। ছোট্ট মেয়ে, ওই 5 বছরের হবে। ভেতরে নিয়ে গেছে, পুরো বাড়ি একদম ভাঙাচোরা, সবকিছু ভাঙাচোরা। বাট ওখানে কিন্তু তালের গাছ আছে একটা। মেন ব্যাপার কি হয়, যখন আমরা চা খেয়ে ওনাকে ওনার যে তাল দেওয়া ছিল, তাল ওখানে আমরা বেঞ্চের উপর রেখে দিলাম, ঠিক আছে। আর তারপর আমি ব্যাগটা নিয়ে জাস্ট বাইকের উপরে বসেছি। বাইকের উপরে বসে বাইকটা চালানো স্টার্ট করেছে, জাস্ট কিছু 50 মিটার থেকে 70 মিটার গিয়েছি। ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে, ব্যাগটা অনেক ভারী আমার লাগছিল। আমি বললাম না, ব্যাগটা অনেক ভারী লাগছে। যেহেতু ব্যাগের মধ্যে কিছু এরকম ছিল না যেহেতু ভারী হবে, ঠিক আছে। আমি খুলে দেখছি দুটো তাল ব্যাগের মধ্যে আছে। মানে জোর করে দিয়ে দিয়েছে? তালটা বেঞ্চের উপর আমি মানে চোখ দিয়ে দেখেছি, আমি তালটা বেঞ্চের উপর দুটোই রেখেছি। জাস্ট বাইকের উপর বসলাম, তালটা আমার ব্যাগে চলে এলো। আচ্ছা আচ্ছা। আর পিছে ঘুরে দেখছি ওখানে কোনো চায়ের দোকান না। আর উনি, মেয়ে আর একটা মহিলা দাঁড়িয়ে বলেছিলাম না তালটা নিয়ে যেতে হবে তোদেরকে, কেন নিয়ে যাসনি? তখন যে ভয় লেগেছিল। ব্যাগের মধ্যে যা ছিল ব্যাগ সেরকমই ফেলে দিয়েছিলাম ওখানে। আচ্ছা। ব্যাগ ফেলে সেরকম যেভাবে ওখান দিয়ে বেরিয়ে অনেক দূর আগে গিয়ে দাঁড়িয়েছি। তারপর আমরা ভাবছি যে হলোটা কি এটা। তারপর কি হলো? তারপর আমরা সেই দিনকে আবার অন্যদিন পৌঁছে যাই কেষ্টপুরে। আর তখন একটা জিনিস বলে রাখি, তখন আমার বরের নেশা করার জিনিসটা অনেক বেশি বেড়ে গেছিল। এবার এইসব জিনিসের জন্য হয়েছে বা অন্য জিনিস, এটা আমি আজ অব্দি বুঝে উঠতে পারিনি। এখন যেহেতু ছেড়ে দিয়েছে আবার, তখন ব্যারেকপুরে কেষ্টপুরের আমাদের ঘরে যাওয়ার জন্য একটা গলি ছিল গৌরাঙ্গানগরের। ওখানে রাত্রিবেলা ওখান থেকে আসতো। ওর মনে হতো যে পিছে দিয়ে না কেউ পাথর মারছে। আর পিছে ঘুরে দেখতো সবকিছু নর্মাল আছে। আর ওই ঘরের মধ্যে নর্মাল রয়েছে পেছন দিকে। সবকিছু নর্মাল। আর যখন বাড়ি থেকে এসে দেখাতো, পুরো পাথর মারার পুরো লাল লাল দাগটা থাকতো। আর আবার সকালে সেই দাগটা চলেও যেত। আচ্ছা। তখন তাও ওই ঘরে সবকিছু ঠিক চলছিল। বাট ওই ঘরে যাওয়ার পর একটা জিনিস স্টার্ট হয়। আমি ছোট ছোট জিনিস নিয়ে না রেগে যেতাম। ছোট ছোট জিনিস নিয়ে নোংরা ঝামেলা চালু করতাম। নোংরা ঝামেলা বলতে আমি মেরে দেবো, আমি সবাইকে ডেকে বলবো সব জিনিস। ছোট ছোট যে একটা চান করা নিয়ে এরকম করতাম। এত ছোট ছোট জিনিস নিয়ে আমি রেগে যেতাম, হাত তুলে দিতাম। ওই ঘরে 1 RK ছিল, ঢুকে রুম, ওপেন কিচেন আর একটা ওয়াশরুমের দিক থেকে সবসময় মনে হতো কেউ উকি মারছে। বাট ওখানে গিয়ে আমরা একটা ডগ কিনে নিয়ে আসি। ওর নাম রেখেছিলাম কোকো, জার্মানি স্পিচ ছিল। ও কিন্তু ভালোভাবে সবকিছু আছে, ভালোভাবে চলছে। ওকে যখন আমরা বাথরুমের দিকে রাখতাম, তখন না ও রাত্রিবেলা অনেক চিৎকার করতো। বুঝতে পারতাম না কেন। তখন আবার ওকে রেখে দিতাম আমাদের বিছনার কাছে। ও যখন প্রায় 1-2 মাসের হয়, তখন আমাদেরকে কেউ খোঁজ দেয় যে একটা রট বিলিয়ার অ্যাডপশনে আছে। যেহেতু আমার বর ডগ লাভার,
হুম হুম ঠিক আছে। তো অ্যাডপশনে আছে, বিশ্ব বাংলা থেকে নিয়ে এসেছিলাম ওকে। ওকে নিয়ে আসার পর জিনিসটা না আরো খারাপ হয়ে যায়। কারণ ও যখন এসছিল তখন ও বেশ ভালো ছিল। আর রটভিলিয়ার খুব একটা হেভি কুকুর, যে অনেক ডেঞ্জারাস বলে মনে করে সবাই। তখন ওকে দেখে মনে হতো না যে ও রটভিলিয়ার ব্রিডের আছে। ও একদম শুটকে থাকতো, ওর চোখগুলো পুরো বার হয়ে যেত যখন কাউকে তাকাতো। ঠিক আছে। নিয়ে আসার পর দিন বা দিন না ও শোকাতে চালু করে ওই ঘরে। জিনিসটা বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। বাস ও এসছে এক সপ্তাহের মধ্যে হঠাৎ করে ওর বমি চালু হয়। বমি এমন ওর চালু হয় যে একবার বমি করছে, আবার 2 সেকেন্ড দাঁড়াচ্ছে, আবার বমি করছে, আর বমি দিয়ে শুধু রক্ত বেরোচ্ছে ওর। রক্ত বেরোচ্ছে? হ্যাঁ, সেদিনকে আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম, বাট কোকোর কিছু হচ্ছে না, কোকো নর্মাল আছে। হুম হুম সেদিনকে ওকে আমরা ডক্টরের কাছে নিয়ে গেলাম। ডক্টর সবকিছু দেখলো, ইনজেকশন দিল, পরীক্ষা করলো, বললো সবকিছু নর্মাল আছে। আমি এর আর কি ট্রিটমেন্ট করব? ডক্টরও বুঝতে পারছে না যে আর কি ট্রিটমেন্ট করবে ওর, যখন ওর কিছু বেরোচ্ছেই না সেরকম। তখন সেই দিন রাত্রেবেলা ও আর বিছনা থেকে উঠতে পারছে না। তো ডক্টর এর কাছে আবার আমরা ফোন করেছিলাম, তো বলছে ঠিক আছে থাক, ইনজেকশন তো আজকে দিয়েছি, কালকে আবার সকালে নিয়ে আসো আমার কাছে, আমি দেখছি আর কি কি করা যায়। সেদিনকে আমরা আরামসে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে দেখছি ও নেই, মারা গেছে। ওকে যেখানে রাখতাম কৌস্তব, হুম হুম সেখান দিয়ে ওর মারা যাওয়ার পর ও যেরকম আগ্রেশন বার করতো যখন ছিল, ওখান দিয়ে সেরকম আগ্রেশনের ভয়েস আসছে। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর সেই জিনিসটা কোকোর উপর যাওয়া চালু করলো। 2 দিনের মধ্যে কোকোর সেম জিনিসটা হওয়া চালু হলো। হুম হুম সেরকম বমি, রক্ত বেরোচ্ছে। কোকোর জিনিস দেখেছিলাম যে কোকোর রক্তর মধ্যে সুতো কালো কালো বেরোতো। তার মানে ওকেও অভিশাপ করা হয়েছিল? হুম, ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। হুম হুম ডক্টর বলল কিছু এরও কিছু নেই, কি দেখবো, কি করব আমরা। সেদিনকে ওকে নিয়ে এসে রাখলাম, সকাল অবধি ঠিক ছিল। সেদিনকে এক জায়গা আমার ইন্টারভিউ দেওয়া যাওয়ার কথা ছিল। তখন আমি ফোনে জাস্ট কথা বলছি, আমার বর ওয়াশরুমে গেছে, ও ওখানে শুয়ে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ওকে বলছে কি হয়েছে তোর, কি হয়েছে তোর। ওর মাথায় হাত দিয়েছে। ও মাথা দিয়ে ওর হাত দিয়ে মাথা তুলে আমাকে তাকিয়েছে। আমাকে তাকিয়ে ওর হাতের উপর নিজের নিঃশ্বাস বন্ধ করে দিল। মারা গেল? মারা গেল। তারপর সেই দিন থেকে ঘরের কোনো জিনিসের আওয়াজ নেই, কিছু নেই। মানে রটভিলিয়ারের যে আওয়াজ হচ্ছিল আগ্রেশনের, সেরকম কিছু নেই, সেরকম পুরো টোটাল বন্ধ। তারপর একটা জিনিস হয়, আমাদের এরকম ফাইন্যান্সিয়ালি এরকম সিচুয়েশন চলে আসে যে আমাদের কাছে রুম ভাড়া পর্যন্ত ছিল না তখন, আমাদের রুম চলে গেছিল। হুম ঠিক আছে। আর এই জিনিসটা জানার পর আমার মা আমাকে নিয়ে যায় বেলগাছে। নিয়ে ওকে যাওয়ার পর আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। বাড়ি ওকে যাওয়ার পর আমার মা জানার পর যা উৎপাত চালু করলো, আমার সামনে বসে বসে সবাইকে বলছে না, বাচ্চা রাখতে হবে না, না। আমার বরকে ঠেট দিচ্ছে, যদি তুমি বাচ্চাটা রাখো দেখবে আমি সবাইকে এই করে দেবো সেই করে দেবো বলতে। ওনার কথা ছিল যে আমি সবাইকে বদনাম করে দেব, আমি সবাইকে নিয়ে আসবো, আমি সবাইকে ডেকে মার খাওয়াবো অ্যান্ড অল দ্যাট। ঠিক আছে। তো বাট আজ অব্দি আমার বর জানে না এই জিনিসটা, হয়তো এই রেকর্ডিং এর মাধ্যমে জানতে পারবে
যে সোনোগ্রাফি সবকিছু হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, বলেছিল যে রাখবে না, ওষুধ খাইয়ে দেবে বা অবর্শন করিয়ে দেবে। বাট আমার মা কি করেছিল, এটা আমি জানতে পারি যখন সব জিনিস শেষ হয়ে যায়, ঠিক আছে। যখন আমি আমার মায়ের ফোন নিয়েছিলাম তখন আমি তান্ত্রিকের সাথে ওনার রেকর্ডিং ছিল। আমি শুনতে পারি যে তান্ত্রিক ওনাকে একটা ছোট মাছ দিয়েছিল কিছু করে, বলেছিল এটা নিয়ে অর্ধেকটা কবরস্থানে গিয়ে পুঁতে দিতে আর অর্ধেকটা শ্মশানে গিয়ে জ্বালিয়ে দিতে। কি বলছো? হ্যাঁ, আর আমি তখন ওষুধও খাইনি, বাট আমার ভেবে নাও ব্লিডিং অ্যান্ড অল হয়ে গেছিল, ঠিক আছে। শুধু দেখানোর জন্য, মানে পুরো পরিষ্কার করার জন্য ডক্টর বলেছিল ওষুধ খাওয়াতেই হবে, না হলে অবর্শন করাতেই হবে, না হলে অনেক কিছু সমস্যা হয়ে যাবে। ওকে। তো এটা জন্য ওষুধ খাইয়েছিল, এটাই সবাই আজ পর্যন্ত জানে যে আমি ওষুধ খেয়েছিলাম বলে হয়েছিল, বাট এটা জিনিস সত্যি না, তার আগেই হয়ে গেছিল। এটা আমি জানতে পারি রেকর্ডিং শুনে আমার মায়ের। তারপর আমার মা কি করলো, মা তোমার সাথে এরকম কেন করলো? জানি না, হয়তো আমার কপাল খারাপ নাকি, আমি আজ অব্দি বুঝতে পারিনি এই জিনিসটা, যে আমার সাথে কেন এরকম হলো। মানে সব জিনিস, সব দিক থেকে একটা বাচ্চা তো মনে করে যে ওর মা বাবা ওকে ভালোবাসবে। পৃথিবীতে কেউ ভালোবাসুক না বাসুক, ওর মা বাবা অ্যাটলিস্ট ওকে ভালোবাসবে। ডেফিনেটলি। বাট আমি সেই জিনিসটাও পাইনি। যখন আমি নিজের জীবনে একটু হ্যাপি থাকার চেষ্টা করছি, আমি সেই জিনিসটাও পাচ্ছি না। তাহলে এর থেকে বাজে কপাল আর কি হতে পারে। আর আমার বাবা বলতে পারে না, কারণ আমাদের যে ঘর আছে সেটা আমার মায়ের, তো সেই জন্য আমার বাবা আমার মাকে কিছু বলতে পারে না। হ্যাঁ, আমার বাবা আমাকে সাপোর্ট করে, অবশ্যই ফোন করে কথাও এখনো বলে, বাট তখন আটকাতে পারিনি সেই জিনিসটাকে। তারপর আমার বাবা স্বীকার করেছিল এইসব জিনিস, এটা আমি পরে আসছি। আচ্ছা। তারপর আমার যখন এসব শেষ হয়ে গেল, তখন আমার মা না কিছু কিছু জিনিস নিয়ে না ইস্যু খুঁজতে চালু করলো। ইস্যু খুঁজছে বা এখানে চলে মানে ওনার এরকম বক্তব্য ছিল, তুই এখানে এসে কাজবাজ কর, আর যা টাকা আসবে আমাকে দিবি, ঠিক আছে। বা তুই যদি থাকিস নিজের মতন করে, তাহলে তোকে আমি ছাড়বো না বলতে তোকে আমি সব সময় কিছু না কিছু নিয়ে আটকিয়ে রাখবো নিজের মধ্যে। ওকে। তো আমার মা কি করলো, তখন কিছু কিছু জিনিস তুলছে, তার জন্য ঝামেলা করছে, ঝামেলা করে করে আমাকে, আমার মা আর আমার বোন মেরে, লিটারালি মেরে ঘর থেকে বার করে দিল, যা তুই বুঝে নে কোথায় কি করবি না করবি। আর তোমার হাজবেন্ড? হ্যাঁ, তখন আমি আবার চলে আসি। চলে এসে আবার আমরা রুম নিই কৈখালিতে। ওখানে সবকিছু ভালোভাবে চলছিল, বকরিদের সময় ছিল। তখন আমি একটা নতুন জিনিস দেখা চালু করি, যেটা আনএক্সপেক্টেড। আমি রাতে ঘুমিয়ে আছি, আমার স্বপ্নর মধ্যে আমার মামা আসছে। আমার মামা, ওনার 5 বছর হতে যায়, উনি মারা গেছেন। উনি থাকতো বিহারে, ঠিক আছে। ওনার মারা যাওয়ার পর এরকম শোনা গেছে বা এরকম আমার মামি দেখেছে, যেহেতু আমার মামি সেরকম মেন্টালিটি ঠিক না বলে আমার মামি কোনোদিন আমার মামাকে দেখতো না, ঠিক আছে। সব সময় খিস্তি, সব সময় খেতে দিত না অ্যান্ড অল দ্যাট। তো মারা যাওয়ার পর এটা আমরা দেখেছিলাম, তখন আমরা ওখানেই ছিলাম, নিজের চোখে দেখেছিলাম যে যেখানে মামা বসে রান্না করতো। আমার মামা মাছ খেতে অনেক ভালোবাসতো, তো মাছ ধরে নিজের থেকে নিয়ে এসে রান্নাটা করতো।
তো যেখানে ও রান্না করতো সেখানে মারা যাওয়ার 4 দিন পর থেকে ওনাকে ওখানেই ওইভাবেই পুরো সাদা কাপড় পরে, যেটাকে কাফন বলা হয় ইসলাম ধর্মে, হুম। ওটা পরেই ও মাছ রান্না করছে আর আমার মামির দিকে তাকাচ্ছে। কি রান্না করছে? মাছ। আচ্ছা। তো আমরা তখন বুঝে গেছিলাম, যেহেতু উনি ওনাকে সেরকম রাখেননি, ওনার উপরে রাগ ছিল বলে করতে পারে, হুম বাট হুম আমাদের সাথে এরকম কিছুই ছিল না। আর আমার সাথে তো একদমই না, কারণ অনেক কমই কথা হতো, অনেক কমই যাওয়া আসা হতো, সেরকম উনিও কথা বলতেন না। আর আমরাও ওনার দিয়ে একটা স্ট্রিক্টলি উনি ছিলেন বলে আমরা সেরকম মিশতাম না ওনার সাথে। ওকে। আমার মামা আমার স্বপ্নতে আসা চালু করে, এসে শুধু আমাকে বলে, শোন না, মাছ দিবি আমাকে? ওকে। ওকে। উম, বা মাছ দে, বা আমার সাথে চল। আর এই স্বপ্ন দেখার পর আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। তো আমি আমার আহ বোন আছে, মাসির মেয়ে, হুম হুম, ওকে বলি, উনিও বিহারে থাকে, ওকে বলি যে এরকম এরকম হচ্ছে। তো উনি বলে, একটা কাজ কর, খাওয়ার মাছ রান্না করে কোনো জায়গাতে রেখে দে, কোনো কাক ফাক এসে খেয়ে যাবে ওটা, ঠিক আছে? হয়তো এই জিনিসটা দিয়ে ঠিক হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। তখন করলাম, জিনিসটা ভালো ছিল। হঠাৎ কি হলো, উনি ডেলি আমার স্বপ্নতে আসা চালু করলেন। আমার স্বপ্নতে এসে এবার মাছ চায় না, আমার স্বপ্নতে এসে বলে, যাই হয়ে যাক, তোকে তো আমি নিয়েই যাব। কি বলছো? মরা মামা বলছে এরকম? হ্যাঁ। আর এই ঘটনাটা স্টার্ট হয়েছে 2024 দিয়ে। ইভেন আজকে আমি দাঁড়িয়ে বলছি, আজ এখনো আসে ডেলি। আমি আমার ঘুমাতে মামা? ভয় পাই। হ্যাঁ, আমি ঘুমাতে ভয় পাই। আমি দিনে 3-4 ঘন্টা ঘুমাই শুধু, রাতে তো ঘুমাই না। আমার গুসবাম্পস আসছে। এখন রাতের বৃষ্টি হচ্ছে, তোমরা এই ঘটনাটা শুনছো? আর আহ, ওই স্বপ্নর মধ্যে কষ্ট, শুধু একটা ঘর আছে, অন্ধকার, ঠিক আছে? উনি এসে বলে আমাকে, আর আমি সাইডে বসে শুধু কাঁদি। আর যেই উনি আমাকে ধরতে যান, তখনই আমার ঘুমটা ভেঙে যায়। মাঝখানে আমার আহ পায়ে না অনেকগুলো জিনিস হঠাৎ হঠাৎ করে বেরিয়েছিল। বেরিয়ে না পুরো হঠাৎ আমার স্কিনটা না ফেটে যেত, ফেটে পুরো রক্ত বেরোতো। আর এই জিনিসটা না আমি 6 মাস এই জিনিসটা নিয়ে থেকেছি। তার জন্য আমি বিছানা থেকে উঠতে পারতাম না। সেই জিনিসের যদি ছবি হয় আমি তোমাকে পাঠাবো অবশ্যই। আমি উঠতে পারতাম না বিছানা দিয়ে। আমি ওয়াশরুম পর্যন্ত যেতে পারতাম না। ডেইলি জ্বর থাকতো আমার। আর এত বড় বড় হয়েছিল যে আমার পা পুরো ফুলে যেত। একদম রুটির মতন ফুলে যেত পা। মানে পায়ে যেটা হতো সেটা কি, মানে কোনো ফোড়া হতো কিছু, কি ছিল? না, হঠাৎ পুরো স্কিন ফেটে রক্ত বেরোতো শুধু। আর সেরকম জমে থাকতো ওর উপর। কিছু কিছু সময় এরকম হয়েছে, ওখানে মাখি এসে বসতো। মানে এত আমি ওটার ট্রিটমেন্ট করেছি, কিছুই হয়নি। ইনজেকশন নিয়েছি, শুকায়নি। যে কোকো মারা গেছে না, তারপর ওই জিনিসটা শুকিয়েছে। এখনো পর্যন্ত আমার পায়ে পুরো দাগ আছে, ওই দাগটা যায়নি আর। আচ্ছা। স্টার্টিং এ এটার মধ্যে আমি যখন স্টার্ট হয়েছিল জুন থেকে আগস্ট মাসের মধ্যে আমার টোটাল 25 কেজি ওয়েটটা কমে গেছে। দেখলাম ফটোতে। হুম। হঠাৎ করে আমি এত রোগা, এমন না যে আমি খাচ্ছি না, কিছু করছি না, এমন কিছুই না, বা ডায়েট করছি, এরকম কিছুই না। আমার মামা আমার সাথে এরকম কেন করছে? কারণ আমি এখন কিছু মাস আগে আমি আমার বাড়ি গেছিলাম, মেয়েতে যেটা বল। মেয়েতে। হুম। তো এখন তো আমার মা বাড়িতে নেই, আমার বাবা আছে শুধু। তো আমার বাবা সবকিছু বললো যে হ্যাঁ, তোর মা তোর জামা, তোর পারফিউম, ইভেন তোর পিরিয়ডস এর প্যান্ট ট্যানল নিয়ে গিয়ে ওই তান্ত্রিককে দিয়েছিল। আচ্ছা। নিজের মা?
হ্যাঁ, খাবো। আমার বন্ধুকে গিয়ে বলতো যে ওর কোনো এরকম জিনিস আছে তোর কাছে যাকে ও অনেক ভালোবাসতো তোকে দিয়ে রেখেছে বা কিছু। তো আমার বন্ধু বলল কেন? বলল আমি চাই ও মরে যাক। আচ্ছা। তুমি বিশ্বাস করবে না, আমার চুলটা এতই বড় ছিল, এতই সুন্দর ছিল, এখন ভেবে নাও কিছুই নেই। এত পরে যে আমি চুল খোলা রাখতেই পারি না এখন। যদি রাখি, আমি তোমাকে একদিন এই জিনিসটা প্র্যাকটিক্যালি করে দেখাবো। যদি আমি চুল খোলা রাখি, সেদিনকে পুরো ঘর ভেসে যাবে চুলে। আচ্ছা। এখনো পর্যন্ত আমি যতই ট্রিটমেন্ট করি না কেন, যতই যাই করি না কেন। তারপর মেতে গিয়েছিলাম, তখন আমরা ব্যারাকপুরেও গেলাম যে ব্যাপারটা কি জানার জন্য। হুম। ব্যারাকপুরে গিয়ে আমি জানতে পারি আমাকে ওখানে একটা মুদি দোকান আছে, ওখানে জিজ্ঞাসা করলাম কাকুকে। উনি বলল যে যখন তোমরা থাকতে তখন বলনি কেন? আমি বললাম যে তখন অনেকগুলো সমস্যা ছিল বলে আমরা এইসব জিনিসে অতটা খেয়াল করিনি। তো উনি বলছেন এই যে কাকুর ঘর আছে, হুম। এই ঘরের মধ্যে ওনার ওয়াইফ অ্যান্ড ওনার মেয়ে হুম হুম। পুতা রয়েছে। মানে? মানে যে উনি অনেক পুরোনো খেয়ালের মধ্যে থাকে এখনো। ঠিক আছে? না, উনিও কি এটা মুসলিম ছিলেন নাকি? হ্যাঁ? উনিও কি মুসলিম ছিলেন? না, না, মুসলিম না। আচ্ছা। উনি কি করেছিলেন, ওনার মেয়ে হয়েছিল একটা। ঠিক আছে? আচ্ছা। ওই মেয়েটা ওনার আছে। বাট যখন ওনার সেকেন্ড মেয়ে হলো না, হুম হুম। তখন উনি নিজের বউকে আর নিজের ওই ছোট্ট মেয়েকে মেরে দিয়েছিল। মেরে পুঁতে দিয়ে ওখানেই ছেড়ে দিয়েছিল। তারপর এখন ওখানেই ঘর করেছে। এটা তো ক্রিমিনাল অফেন্স, এটা তোমাদের সামনে ক্লেম মানে কি করলো কেন? মানে হ্যাঁ, কেউ করেনি। উনি অনেকদিন ওখানে ছিলেনও না। উনি কোথায় USA তে থাকতেন তখন। না, তোমার সামনে ক্লেম করলো, বললো, তো হ্যাঁ। পাঠিয়ে দিতে পারো ওনাকে। না, ওনারা ওনারা অনেক পরে এসছেন। তো যখন এসছেন ওখানে সেরকম অনেক লোকই থেকেছে বলে এই জিনিসটা বলেছিল। তো যখন আগে থাকতো ওখানে, ওনারা বলেছিল যে হ্যাঁ এরকম জিনিসটা হয়েছে। তো ওনাদেরও শোনারই জিনিস। ওকে ওকে। তাই জন্য যখন আমরা সেকেন্ড বার ওনার ঘর থেকে চলে গেছিলাম, তখন উনি আমাদেরকে কিচ্ছু বলেননি। টাকা যতটা বাকি ছিল উনি ফেরত দিয়ে দিয়েছিলেন। একটা কথা বলেননি উনি তখন। আমরা বলেছিলাম যে এরকম এরকম হচ্ছে। হ্যাঁ, উনি এরকম বললেন যে না এরকম হতে পারে না, কি বলছো, তোমাদের যাওয়ার আছে চলে যাও, কোনো সমস্যা নেই, আমি অন্য লোক পেয়ে যাবো থাকার জন্য, আমি টাকাটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরকমটা দেখা যায় না। ওটাই। এবার বলো আমাকে যে এখানে তুমি কিছু বুঝতে পারলে যে কেন এরকম জিনিসটা হলো? যে আমার মা তো আমার উপর করেছে, চালান করেছে, সেটা বুঝতে পারলাম, বাট ওনাদের জিনিসটা আমি বুঝতে পারলাম না আজ অব্দি। মানে ওই ব্যারাকপুরের ব্যাপারটা বলছো? হ্যাঁ। জায়গা তো অলরেডি হন্টেড। হুম। অলরেডি জায়গাটার মধ্যে রয়েছে জিনিসপত্র বা এন্টিটি। হুম। তারা তো এরকম টাইপের এক্সিস্টেন্স প্রুফ করতে চাইবেই, তাই না? হুম। দ্যাটস ওয়াই। তার মাঝখানে আমার মা এইসব জিনিস করছিল, বাট সেই জিনিসটা সামনে আসছিল না। যখন ব্যারাকপুরের জিনিসটা কেটেছে, তখন আমার মামাটা সামনে আসা চালু করেছে। আচ্ছা, আমি অনেকজনের সাথে কনসাল্টও করেছি। আমি তোমাকে রিজনটা বলে দিচ্ছি। হুম। প্রত্যেকের একটা অধিকারের জায়গা থাকে। আমার মামা রিসেন্টলি মারা গেছেন, হুম। তাকে তোমার উপর চালান করেছিল। হুম। বাট যে জায়গাতে তুমি ছিলে সেই জায়গাতে অনেক বছর, বহু বছর ধরে হুম। কিছু হ্যাঁ। এন্টিটি ছিল। যে জায়গাটা, যে বাস্তুটা ওদের পুরো দখলের মধ্যে ছিল, হুম। এখানে অন্য কোনো এনার্জিকে ওরা আসতে দিতে চাইছিল না বা আসতে দেয়নি। পুরো জিনিসটা নিজেদের গ্রিপের মধ্যে
রেখেছিল। দেখো, দুটো, মানে আমি খুব ইজিলি বোঝাই, হুম দুটো গ্যাংস্টার আছে, হুম দুজনেই ইভিল, ওকে, হুম বাট একটা গ্যাংস্টারের এরিয়া তার একটা গ্যাংস্টার কিন্তু অপারেট করতে পারে না। হুম সেম গোস ফর দিস থিংস। একটা পার্টিকুলার জায়গাতে, একটা পার্টিকুলার এরিয়াতে একটা এনার্জি প্রিডমিনেন্ট অবস্থায় থাকতে পারে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমার মা যে এরকম একটা ঘৃণ্য কাজ করেছে নিজের মেয়ের ওপর, এই জিনিসটা মানে মানাই যায় না। সেটাই, তাই জন্য আমি বললাম আমি ওই 1% লোক থেকে যে কোথাও গিয়ে খুশি পায় না। আমি মাঝে মাঝে ভাবি যে এরকম কপাল ভগবান আমাকে দিয়েইছে কেন, তার থেকে ভালো নিয়েই নিত আমাকে, বা আমাকে জন্মাতোই না। তারপর কিছুক্ষণের জন্য ভাবি হয়তো আমি আগের জন্মে কিছু ভুল করেছি বলে আমার এই জন্মে আমি এত কিছু দেখছি। তো এই যে জিনিসটা চালান করেছিল, এটার এখনো কোনো রেমেডি হয়নি, সলভ হয়নি? না, আমি কারোর দিয়ে ঠিকঠাক জিনিস পাচ্ছি না। আমি অনেকজনের সাথে কথা বলেছি, বাট সেরকম আমি বুঝে উঠতে পারছি না যে কে ঠিকভাবে কি করবে। যদি তুমি একটু দেখো। অসুবিধা নেই, একটা কাজ করা যেতে পারে। তুমি রেকর্ডিং কমপ্লিট হয়ে যাচ্ছে, তো এরপরে তোমার যা ডিটেলস যা যা লাগবে সেগুলো আমি নিচ্ছি তোমার থেকে, নিয়ে তারপরে আমি এই কেসটার ব্যাপারে দেখছি, যাতে হুম তোমার উপর যে জিনিসটা চালান করা হয়েছে সেই জিনিসটাকে কাটানো যায় কোনোভাবে। অ্যান্ড আয়েশা, থ্যাঙ্কস ঘটনাটা শেয়ার করার জন্য। না, তোমাকে থ্যাঙ্কস বলবো। তুমি এত ভালো কাজ করছো যে তুমি আহ, হয়তো এখনো পর্যন্ত নিজে বুঝতে পারছো না যে মানুষের কত হেল্প হচ্ছে। এই ভগবান জানেন সেটা। ঘটনাটা শুনে অনেকেরই হেল্প হচ্ছে যে কিভাবে এখান দিয়ে বেরোনো যাবে, বা কিভাবে এখান দিয়ে আমি কাটাতে পারবো নিজেকে, নিজেকে বাঁচাতে পারবো। সেই জিনিসটা অনেকই হেল্প হচ্ছে। আমিও অনেক কিছু শুনেছি, অনেক কিছু চেষ্টা করেছি, হয়তো অনেক কিছু ঠিকও হয়েছে, বা অনেক কিছু এখনো পর্যন্ত ঠিক হতে পারেনি, সেটা আমার কপাল। উই উইল ট্রাই টু ফিক্স দ্যাট। ঠিক আছে, তোমার সাথে রেকর্ডিং কমপ্লিট করার পর কথা বলছি এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো? আপনারাও কি নিজের লাইফে ঘটে যাওয়া এরকম কোনো ঘোস্টলি এক্সপিরিয়েন্স আমার সাথে এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান? তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195, এবং আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প লাগে যোগাযোগ করতে পারেন আমার সাথে এই সেম নম্বরে। নাম্বারটি আপনারা ডেসক্রিপশন বক্সে, কমেন্ট সেকশনের পিন কমেন্টে, অর্থাৎ একদম প্রথম কমেন্টে এবং অন স্ক্রিনও দেখতে পাচ্ছেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।